দাহসজ্জা লিখেছেন রাইহা জুবায়ের রিপ্তি। পর্ব সংখ্যা ৫। মানুষের মন যেন এক রঙিন ঘুড়ির মতো। কখনো সে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, কখনো আবার হাওয়ায় দুলতে দুলতে হারিয়ে যেতে চায় অসীম নীলিমায়। সেই ঘুড়ির সুতোয় হয়তো নিজের হাতে থাকে না, কেউ না কেউ তাকে নিয়ন্ত্রণ করে, টেনে ধরে কিংবা থামিয়ে দেয় ঠিক মাঝ আকাশে। আমাদের মনেরও তেমনই অবস্থা। কখনো কোনো আনন্দের মুহূর্তে মন একেবারে আকাশ ছুঁয়ে ফেলে, আবার কোনো অদৃশ্য বাধা বা বাস্তবতার তার ভার তাকে নিচে নামিয়ে আনে। তবুও মন থেমে থাকে না। সে চায় মুক্তি, চায় উঠতে, চায় নিজস্ব রঙে রাঙাতে চারপাশ। মেহেরিন রুমে নামাজ শেষে জায়নামাজে বসে ভেবে চলছে কিছু। আজ কেমন জানি একটু মন খারাপ মেহেরিনের। কেন তা জানে না, মনে হচ্ছে সে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে একদিন ঝরে যাবে। মেহেরিন মৃত্যুকে ভীষণ ভয় পায়, এই একটা সত্য তাকে কুরে কুরে খায়। মেহেরিন অনেক বছর বাঁচতে চায় তার পরিবার প্রিয়জনদের সাথে। সেদিন রুমে এসে বোনকে জায়নামাজে বসে থাকতে দেখে পাশে বসে বলল, কি রে, কি ভাবছিস? মেহেরিন বোনকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আপু, মানুষ মরে গেলে নাকি মানুষ মানুষকে ভুলে যায়? আমি মরে গেলে কি তুমি আমাকে ভুলে যাবে? শেরিনের বুক কেঁপে উঠল। গতকাল তার বাবাও মৃত্যুর কথা বলেছে, আজ তার বোন বলছে। তারা কি বুঝে না তাদের মুখে এমন কথা শুনলে তার বুক ফেটে যায়? এসব বাজে কথা কেন বলছিস মেহু? অনেক বছর বাঁচবি তুই। আমার আমার সকল হায়াত তোদের হোক। মেহরিন বুক থেকে মাথা তুলে হাসার চেষ্টা করে বলল, কেন জানি মনে হয় আমি বেশি দিন তোদের মাঝে থাকবো না। মনে হয় আমি এমন ভাবে তোমাদের ছেড়ে চলে যাব যেন আমার অস্তিত্ব একেবারেই মুছে যাবে পৃথিবী থেকে। কোথাও আমার কোনো শেষ চিহ্ন অবশিষ্ট থাকবে না। হুস, মেহেরিন এসব বলে না। কদিন বাদেই তোর বিয়ে, সেটাই ফোকাস কর। আর জানিস তোর বিয়ের বেনারসি কেনা হয়ে গেছে? মেহেরিন জায়নামাজ উঠিয়ে ভাঁজ করতে করতে বলল, আব্বা কিনে আনছে? না। তাহলে তোর জামাই কিনেছে ঢাকা থেকে। জামাই বলছো কেন? এখনো বিয়ে হয়নি আপা। হবে তো বিয়ে কদিন পর, যেদিন হবে সেদিন বলিও। সুলেমান বাড়ি ফিরে প্যাকেটগুলো সেই যে বিছানার ওপর রেখেছে এখনো সেখানেই পড়ে আছে। সুলেমান নির্নিমেষ চোখে তাকিয়ে আছে লাল বেনারসিটার দিকে। আচ্ছা, সে তো বলেছে বিয়ে করবে, কিন্তু মেয়েটা কি স্ত্রী মর্যাদা দিতে পারবে? মেয়েটাকে তো ঢাকায় আনবে না সুলেমান। মেয়েটা থাকবে সুলতান ভিলায়। সুলতান নিবাস তার জন্য না। সুলতান নিবাসে কোনো নারী থাকতে পারে না। সুলেমান এসব ভাবার মাঝেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বারটা দেখেই মুখে কিঞ্চিত হাসি ফুটল। ফোনের ওপাশ থেকে রুমাইসা সুলতান, সোলেমানের একমাত্র ছোট বোন, বলে উঠল, হ্যালো ভাইয়া। বল, শুনছি। কেমন আছিস? ভালো। আর থাকতে দিলি কই? তোমায় নিয়ে আমাদের ভালো আর থাকতে দিলে কই? তোমায় নিয়ে আমাদের কত চিন্তা হয় জানো? জানি তো। কচু জানো? জানলে কি আর এভাবে দূরে থাকতে? ঈদ চলে গেল, তারপরও আসলে না। এখন বিয়ে তোমার, তারপরও আসছো না। মেয়েটাকে দেখলেও না। আমি ছবি তুলে এনেছিলাম ওর। ভীষণ কিউট দেখতে মেয়েটা। পছন্দ হয়েছে খুব? ভীষণ, এক দেখাতেই। এখন তোমার হলে হয় পছন্দ। ছবি কি পাঠাবো, দেখবে? সলমান দেখতে ইচ্ছে করলো না। বিয়ের দিনই গিয়ে দেখবে একবারে। না থাক। শপিং করেছিস? হ্যাঁ, মা বাবা নিয়ে গিয়েছিল। আচ্ছা রাখছি তাহলে এখন। সোলেমান ফোন কেটে শাড়ি পাঞ্জাবিটা আলমারিতে রেখে দিল। আজ সন্ধ্যার পর একটা বোর্ড মিটিং আছে, সেখানে যেতে হবে। আর সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এজওয়ান শুনতে পেয়েছে তার ভাইজানের বিয়ে। যাক, এবার বউ আসলে তার ওপর থেকে ভাইজানের নজর সরবে, এই ভেবে খুশি হলো। এজওয়ানের এসব বিয়ে শাদী ভালো লাগে না, তাই বিয়েতে যাবে কিনা এসব নিয়ে ভাবছে না। ব্ল্যাক হুডি মাস্ক পরে সন্ধ্যার হতেই বাড়ি থেকে বের হলো। ঢাকার অভিজাত এলাকা গুলশানের এক পুরনো বহুতল ভবনের ওপর তলায়। বাইরে চেহারা খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলে সম্পূর্ণ আলাদা জগৎ। নাইট হেইভেন। আর বাইরে থেকে দেখলে মনে হবে এক সাধারণ বার, কিন্তু মধ্যরাতের পর ক্লাবে আসল চেহারা দেখা যায়। দেয়াল জুড়ে লাল আলো, ডিজে বক্সে ধোঁয়াশা, আর ভেতরে আলাদা আলাদা
ভিআইপি রুম। এখানে আমন্ত্রিতদের জন্য গোপনে ডিল করে, মাদক, অর্থ, শরীর সবকিছু বিনিময়ের মাধ্যমে। মেয়েরা হয় লোভে, নয়তো বাধ্য হয়ে আসে, কেউ আবার এসেই হারিয়ে যায়। এই ক্লাব একবার ঢুকলে কেউ আর আগের মতো থাকে না। আজ এখানে একটা গুরুত্বপূর্ণ ডিল হবে। কিছু বিদেশি ক্লায়েন্ট এসে অপেক্ষা করছে কারোর জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন লোক আসলো, মুখে মাস্ক, শরীরে ব্ল্যাক হুডি। লোকগুলো সামনে বসে বলল, আপনারা আমারই অপেক্ষা করছিলেন? জি, আপনি মিস্টার? জি, আমি। সেই টাকাগুলো এনেছেন তো? জি, এনেছি। কথাটা বলেই লোকগুলো কালো একটা সুটকেস লোকটার দিকে এগিয়ে দিতেই লোকটা বলল, টাকা পুরোটাই আছে তো? জি, পুরোটাই। 3 কোটি আছে। গুড। 104 নম্বর রুমে গিয়ে দেখুন, মেয়েগুলো আছে, হাত পা বাঁধা। পেছনের দরজা দিয়ে নিয়ে যাবেন, ড্রাইভার রেডি আছে আমার। লোকটা চলে গেল সুটকেস নিয়ে। লোকগুলো উঠে 104 নম্বর রুমে গিয়ে দেখলো 10 জন নারী হাত পা বাঁধা অবচেতন হয়ে পড়ে আছে। ড্রাইভার এসে নিয়ে গেল নারীগুলোকে গাড়িতে। নাইট হেইভেন ক্লাবে বসে ড্রিঙ্কস করছে এজওয়ান। আজ বাহাদুরকে নিয়ে আসেনি, শালার ঘরে শালাকে নিয়ে আসলে শুধু জ্ঞান দেয়, সেজন্য আজ এজওয়ান একাই এসেছে। ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিতেই দেখলো দরজার কাছে বাহাদুর দাঁড়ানো। ভেতর থেকে একটা বিশ্রী বকাশে বাহাদুরকে দিয়ে বসলো। বাহাদুর এজওয়ানকে দেখে এগিয়ে এসে বলল, আমাকে না জানিয়ে এখানে এসেছিস কেন? তুই কে রে যে তোকে জানিয়ে সব জায়গায় আসতে হবে আমার? এটা তোর অস্ট্রেলিয়া না, এখানে তোর বাপ ভাইয়ের শত্রুর অভাব নেই। যদি কেউ আমাকে চিনতে তোর জীবন পার হয়ে যাবে, তাও চিনতে পারবি না এই এজওয়ান আসলে কি। তাই আমাকে জ্ঞান দিস না বাহাদুর, তোর জ্ঞান সব সময় মজা লাগে না আমার। আমার কাজ আমাকে করতে দে। কি রে, কিসের কাজ করতে এসেছিস তুই এখানে? আর তখন একটা মেয়ে এসে এজওয়ানের হাত ধরে টান দিল। এজওয়ান বাহাদুরের দিকে চোখ মেরে বলল, এই যে এই কাজ। এজওয়ান চলে গেল ওপরে সেই মেয়ের সাথে। উফ, এই এজওয়ান নারীর জন্য এখানেই এসেছে। হুম। নীরব শুনশান নীরব রাস্তায় দিয়ে চলছে গাড়ি। গাড়ির ভেতরে আছে 10টি মেয়ে আর ড্রাইভার। দিনের আলোর ফোটার আগেই মেয়েগুলোকে কাঙ্ক্ষিত জায়গায় দিয়ে আসতে হবে, কিন্তু তার আগেই দেখলো মাঝ রাস্তায় একটা কালো ট্রাক দাঁড় করানো। গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে ড্রাইভার বের হয়ে জিজ্ঞাসা করলো, এই কে রে? এভাবে মাঝ রাস্তায় গাড়ি কে থামালো? গাড়ির দরজা ধরে টান দিতেই দেখলো গাড়ির ভেতরে কেউ নেই। মুহূর্তেই গাড়ির স্টার্ট দেওয়ার শব্দে পেছন ফিরতেই দেখলো মেয়ে ভর্তি সেই ট্রাকটা কেউ নিয়ে চলে যাচ্ছে। ড্রাইভারের মাথায় হাত। নিজের ট্রাককে ফলো করার জন্য এই ট্রাকে উঠে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়ি স্টার্ট হচ্ছে না। ট্রাকটা মুহূর্তে চোখের সীমানার বাহিরে চলে গেল। মালিকের কানে এই খবর গেলে মালিক তো তাকে জানেই মেরে ফেলবে। নাইট হেভেনের 105 নম্বর রুমে এক মেয়ের হাত পা বেঁধে রাখা হয়েছে। সামনে সোফা, পায়ের ওপর পা তুলে টিভি দেখছে এজওয়ান। মেয়েটা ভয়ে কাঁপছে, কাপা কাপা গলায় বলছে, বেডে যখন নিবে না তাহলে হাত পা বাঁধার কি মানে? এজওয়ান ঘাড় ফিরিয়ে তাকালো, নীল চোখে জোড়ার চাহনি শক্ত। আমার বেডের জায়গা হবে, তাও আমার বেডে জায়গা হবে, তাও আবার তোদের মতো সস্তা মেয়েদের? নাইস জোকস। রাত অবধি এভাবেই থাকবি, সকাল হলে ছেড়ে দিব, তারপর নেক্সট টাইম আমার চোখের সামনে আসবি না। সারা রাত এভাবে রাখার মানে কি? তোর প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। সো সাইলেন্ট। আমি এখন টিভি দেখছি। উহুম। মেয়েটা চুপ হয়ে গেল। কে এই ছেলে? এভাবে বেঁধে কেন রেখেছে? এজওয়ানের ফোন বেজে উঠল। ওপাশ থেকে শুধু একটাই আওয়াজ আসলো, কথা মতো কাজটা সাকসেসফুলি হয়ে গেছে। এজওয়ান বাঁকা হেসে বলল, গুড। নেক্সট টার্গেট যেতে হবে এখন আমাদের। রাজনীতির মূল কেন্দ্রস্থলে জনতার কল্যাণ পরিষদ নামের একটা তথাকথিত জনবাদ জনবান্ধব রাজনৈতিক দলের বোর্ড রুম। এখানে প্রতি মাসে একবার করে উন্নয়ন ও প্রগতির মিটিং হয়, যার আসল উদ্দেশ্য হলো ক্ষমতা ধরে রাখা, টাকা ভাগাভাগি চক্রান্ত আর নিজ নিজ এলাকায় প্রভাব রক্ষা করা। মিটিংয়ে আলোচনার বিষয়সমূহ চাঁদার অডিট, কে কয়টা ঠিকাদারি থেকে কত পেয়েছে আর কাকে দিতে হয়নি, বিরোধী দলের বদনাম ছড়ানোর নতুন পদ্ধতি,
সোশ্যাল মিডিয়া বা নাটকীয় গ্রেপ্তার, গণমাধ্যম পোষ মানানোর কৌশল, কার সাথে রাতে ডিনার, আর কে চুপ রাখার জন্য চেক পাবে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, দলের ভেতরে যারা বেশি সৎ তাদের ঠেকাতে গোপন প্ল্যান, নির্বাচনী এলাকায় শোডাউন, বাজেটকে কত মানুষ ভাড়া করে আনবে, কার পাশে দাঁড়াবে মঞ্চে কে কার পাশে দাঁড়াবে। চেয়ারম্যানের উপস্থিতিতে শুরু হলো বৈঠক। সোলেমান এখনো আসেনি। চেয়ারম্যান টেবিলের মাথায় বসেই বললেন, আমরা এই মাসে 28 কোটি বরাদ্দ পাচ্ছি। 3 ভাগে ভাগ হবে। 3 কোটি যাবে মিডিয়া ম্যানেজে, বাকি ঠিকাদার আর অফিস ভাগ বুঝে নেবে। সোলেমান পাশের আসনে এমপি রিয়াজ আলম বললেন, সোলেমান কি মানবে? উনি তো নিজেই একাই এক দল, বোর্ডের প্রতিটা সিদ্ধান্ত আটকে দিচ্ছেন, চাঁদা ভাগ কোনো কিছুতেই হাত দিচ্ছেন না। ওনাকে জানানো যাবে না। কিন্তু আমি তো সব জেনে গেলাম চেয়ারম্যান সাহেব। কথাটা বলতে বলতে এই রুমের ভেতরে ঢুকলো সোলেমান। চেয়ারম্যান বিরক্ত হয়, শুনেই যখন ফেলেছো তাহলে বাধা দিও না সোলেমান। আপনারা সেতু বানাতে চান, ঠিক আছে, কিন্তু কেন 3 কোটি মিডিয়া যাবে? কে ঠিক করবে কোন পত্রিকায় কি লেখা হবে? রিয়াজ আলম হালকা হেসে বললেন, আপনার মতো আদর্শবাদীরা রাজনীতিতে বেশি দিন টিকে না ভাই। মিডিয়া চালাতে হয়, গল্প বানাতে হয়, বড় ভাবমূর্তি বলতে যা বোঝায় সেটা এমনি এমনি তৈরি হয় না। সোলেমান টেবিলে হাত রাখেন, চোখ সোজা রিয়াজ আলমের চোখে চোখ রেখে বলেন, ভাবমূর্তি বানাতে গিয়ে দেশের সেতু যদি ভেঙে পড়ে, মানুষ যদি ডুবে মারা যায়, তখন আপনারা পোস্ট দিবেন দুঃখজনক লিখে? আপনি কি বোঝেন না, রাজনীতি মানে একটা ব্যালেন্স। আমরা তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি, মিডিয়া চালাই, পোস্টার ছাপাই, মানুষ চালাই, এটাও খরচ। এত কথা জানি না। আমি আমার নির্বাচনী এলাকায় এই কাঠফান্ডের খেলা হতে দেব না। সেতু হোক আর যাই হোক, 30% কাঠ মানে জোড়াতালি সেতু 1 বছরেই 1 বছরেই ধসে পড়বে। রিয়াজ আলম চোখে উল্টে বললেন, আপনি দিন দিন বিপজ্জনক হয়ে উঠেছেন নওয়াজ ভাই। আপনি কি বোর্ডের সিদ্ধান্ত মানেন না? আপনি যদি দলের ভেতর থেকে কাঁটা হয়ে দাঁড়ান, তাহলে শেষ পর্যন্ত সে কাঁটাই ছেঁটে ফেলা হয়। আমরা আপনাকে বন্ধু ভাবি, শত্রু বানাতে চাই না। আপনারা বন্ধুদের মতো আচরণ করুন, তাহলে শত্রু বানানোর দরকারই হবে না। আমি জানতাম ভোটের এমপি হয়েছি, পেছনে কারোর চেক ছিল না। চুপ থাকুন নইলে দেখবেন তাই যখন আমায় আমার কেউ বলে চুপ থাকুন নইলে দেখবেন, আমি সোজা বলি, আমি দেখার জন্যই রাজনীতিতে এসেছি। তাছাড়া আমার এলাকায় কি হবে সেটা জনগণ ঠিক করবে। জনগণের চাওয়ার ভিত্তিতে আমি ঠিক করব, কমিশনধারীরা নয়। আপনি কি আমাদের প্রকল্প আটকে দিবেন? না, আমি শুধু বলছি রাস্তা হোক, কিন্তু বাজেটে 30% দলীয় ফান্ডে গেলে সে রাস্তা 3 মাসেই ভেঙে পড়বে। সে দায় আমি নেব না। এত সৎ হয়ে রাজনীতি চলে না এমপি সাহেব। এটা কোনো স্কুল না, রাজনীতি। রাজনীতির নাম দিয়ে যেটা চলছে তা দুর্বৃত্তায়ন। আমার এলাকায় সরকারি প্রকল্পে কাজ মানে 0%। জনগণের টাকা লুট করে কেউ উন্নয়ন বলে চালালে আমি সেই উন্নয়নে বাধা হব, দাঁড়িয়েই থাকবো। দরকার হলে দরকার হলে একা দরকার হলে একা। তাহলে আপনি বুঝে নিন, আপনি আমাদের বিপক্ষে যাচ্ছেন, একা পড়বেন। আমি আপনাদের হাত ধরে রাজনীতিতে আসিনি, তাই এই ফাফর আমায় দিবেন না। লুটপাট করার হলে আপনার এলাকায় করুন, আমি বাধা দিব না, কিন্তু আমার এলাকায় হবে না এসব। আর চেয়ারম্যান সাহেব, আপনি বেশ ভালো করেই জানেন আমাকে। আমার কথার হেরফের হলে আমি কি করতে পারি তার ধারণা নিশ্চয়ই আপনার আছে, তাই সো বি কেয়ারফুল। আমার এলাকায় চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলবো, মাইন্ড ইট। সোলেমান বের হয়ে আসলো বোর্ডরুম থেকে। রিয়াজ আলম চেয়ারম্যানের এমন নীরবতা দেখে অবাক হলো। চেয়ারম্যান সাহেব পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে বলল, নওয়াজ বিপজ্জনক হয়ে উঠেছে, তার ওপর নজর রাখতে হবে, কখন কি ফাঁস করে দেয় বলা যায় না। ফোনটা পকেটে ভরলো চেয়ারম্যান। রিয়াজ তা দেখে বলল, আপনি সোলেমানকে এত ভয় পান কেন? ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে রিয়াজ। প্রতিটি মন্ত্রী এমপির
প্রমাণ তার কাছে আছে, তার ওপর সে যেভাবে তার এলাকার প্রভাব বিস্তার করেছে, সব এমপি মন্ত্রীকে ছাপিয়ে গিয়েছে, তো তাকে শেষ করে দিলেই তো হয়। মুখে বলা সহজ, করতে গিয়ে জানবেন সোলেমান কি জিনিস। এখন থেকে ওর এলাকা ব্যতীত আর কোনো মিটিং এ তাকে ডাকা হবে না। ধানমন্ডি ২, বাড়ি নং ২৯। এর নিজ কক্ষে বিশ্রাম করছিল এক পুরুষ। বিছানার পাশে আছে টাকার সুটকেস, সেটা গতকাল রাতে এসেছে হাতে। আকস্মিক ফোনের শব্দে চোখ মেলে তাকায় সেই পুরুষ। বিরক্তিতে চোখ চসূচক উচ্চারণ করে ফোনটা রিসিভ করে বলল, কে? ওপাশ থেকে ড্রাইভার ভয়ার্ত গলায় বলল, স্যার, মেয়েগুলোকে নিয়ে পৌঁছাতে পারিনি। মাঝ রাস্তায় মাঝ রাস্তা থেকে কে জানি ট্রাক সমেত মেয়েগুলাকে নিয়ে চলে গেছে। কথাটা কর্ণকুহর হতেই পুরুষটি সেই ড্রাইভারকে বিশ্রী রকমের একটা বকা দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই গাড়িতে থাকতে মেয়েগুলোকে নিয়ে কি করে যেতে পারলো? মাদারের বাচ্চা! তুই ওই মেয়েগুলোকে তুই ওই মেয়েগুলোকে খুঁজে বের করবি, তা না হইলে তোর ঘরের মা বোন রে নিয়া আসতে আমার 1 সেকেন্ডও লাগবো না। ভয়ে গলা শুকিয়ে আসলো ড্রাইভারটার। পুরুষটি ফোন কেটে দিল, আর সাথে সাথে সেই বিদেশি ক্লায়েন্টগুলো ফোন আসলো। পুরুষটি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে ফোন রিসিভ করে বলল, দেখুন মিস্টার ট্রাম্প, রাস্তায় পুলিশ থাকায় মেয়েগুলোকে জায়গা মতন রেখে আসতে পারেনি। 2-3 দিন সময় দিন, রাস্তার ক্লিয়ার হলে পৌঁছে দিয়ে আসবো। কথাটা বলেই যুবকটা ফোন কেটে দিল। কল লাগালো বাবার নম্বরে। পুরুষটির বাবা কল রিসিভ করতেই পুরুষটি চিৎকার করে বলল, মেয়েগুলোকে কে সরিয়ে নিয়ে গেল? আজকের দিনের মধ্যে আমার খোঁজ চাই, তা না হলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আব্বা। আমার হাতে আর কোনো মেয়ে নাই যে ক্ষতিপূরণ করব। ফোন কেটে গেল ওপাশ থেকে। পুরুষটি কাউকে গলা ছেড়ে ডাক দিল আর বলল, মদ ফুরিয়ে গেছে, মদ নিয়ে আয় আমার রুমে। কাঁপতে কাঁপতে মদের বোতল হাতে নিয়ে ঘরের অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো এক বিবর্ণ বিধ্বস্ত নারী। চোখের ক্লান্তি আর মুখ হেরে যাওয়ার দিনের ছাপ। তার পায়ের শব্দ যেন আতঙ্কের পদধ্বনি। ধীরে ধীরে এগিয়ে গেল সেই জানোয়ারটার দিকে, যাকে সমাজে তার স্বামী বলে চেনা। পুরুষটা নারীর হাত থেকে বোতলটা এমনভাবে ছিনিয়ে নিল যেন সে একটা জিনিস, অনুভূতিহীন কোনো বস্তু। এরপর কোনো প্রকার ভূমিকা ছাড়াই সে একরাশ ঘৃণা আর উন্মত্ততায় নারীটাকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। নারীর পিঠে ব্যথা জমে উঠল, কিন্তু আর্তনাদ করারও ইচ্ছা নেই তার, কারণ কান্নার ভাষাও যেন ত্যাগ করেছে তাকে। এক ঢোক মদ গিলে সেই পুরুষ তার ভেতরের পশুটাকে মুক্ত করলো। নরকের অন্ধকার থেকে উঠে আসা এক দৈত্যের মতো ঝাঁপিয়ে পড়ল নারীর শরীরে। হাত, নখ, দাঁত সবকিছু যেন একটি অস্ত্র হয়ে উঠল। শ্বাসরুদ্ধ হয়ে এলো নারীর। বুকের ভেতর জমে উঠল এক অনুচ্চারিত চিৎকার। চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো বুঝিয়ে দিচ্ছিল আর কতটা মরলে একজন মানুষ পুরোপুরি মরে যায়। কেউ না কেউ প্রতিদিন এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, কখনো শ্বশুরের ক্ষুধার্ত দৃষ্টি, কখনো দেবরের চাহনি, যা যেন প্রতিনিয়ত তার শরীরের প্রতি এক অশ্লীল দাবি তোলে। এ বাড়িতে নারীর শরীর মানেই শিকার, আর পুরুষেরা সবাই শিকারী, মুখোশ পরে থাকা এক একটা নেকড়ে। যদি কখনো ইতিহাসে এই নারীর কথা লেখে, তাহলে পাঠকেরা বই ছুঁয়ে রাখতে সাহস পাবে না। তার কাহিনীতে শব্দ নয়, কেবল আতঙ্কের গন্ধ থাকবে, যন্ত্রণার ঘ্রাণ থাকবে। প্রতিরাত যেন তার কাছে মৃত্যুর রিহার্সাল। ঘুমের মাঝে চিৎকার করে উঠে সে, কারণ স্বপ্নেও ছায়া ফেলে সেই জানোয়ারের ঘর্মাক্ত বিষাক্ত স্পর্শ। তার শরীর শুধু নয়, আত্মাও কলুষিতও হয়েছে বারবার। তবুও সে বেঁচে আছে, কারণ মরতে চাইলেও আত্মহত্যা পাপ। অথচ যদি না হতো, তাহলে 60 টাকার দড়ি আর রুমে ঝুলন্ত ফ্যান তো আছেই। যদি আত্মহত্যা পাপ না হতো, তাহলে হয়তো বিয়ের রাতেই নিজেকে শেষ করে দিত সে, যখন প্রথম বুঝেছিল এই স্বামী নামক মানুষটি আদতে তার ধর্ষক।
যেদিন বুঝেছিল এই ঘর, এই সংসার, এই সমাজ সবই তার বিরুদ্ধে এক এক একটি ষড়যন্ত্র। সেই নারী নিজেকে আয়নায় দেখে না, কারণ আয়নাতেও প্রতিবিম্ব দেখে কাঁদে। এক এক সময় এক সময়কার প্রাণবন্ত মেয়েটি আজ এক চলমান দেহ মাত্র, যাকে দিনে সবাই ঘরের বউ আর রাতে দেখে উপভোগের পণ্য হিসেবে। সে কথা বলতে ভুলে গেছে, হাসতে ভুলে গেছে, আজকাল শুধু চেয়ে থাকে নীরব স্থির চোখে, যেন অপেক্ষা করছে কোনো এক বিচার দিনের। একদিন নিশ্চয়ই পৃথিবী জানবে তার জীবনের কথা। একদিন হয়তো তার ঘরের দেওয়ালগুলো মুখ খুলে বলবে কতবার এক নারী নির্যাতিত হয়েছিল, আর সবাই নীরব দর্শক হয়ে বসেছিল। সেদিন হয়তো অনেকেই লজ্জায় মুখ লুকাবে। শাহবাগ থানার শরীফ মিসিং কেসের ফাইলটা নিয়ে বসে আছে নিজের ডেস্কে। সাইফ, কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সুলতান পরিবারের বিরুদ্ধে, কিন্তু সাইফের মন বলছে এই কেসের সাথে সুলতান পরিবার জড়িত। এই থানার ওসি হামিদ খান এক পুলিশ কনস্টেবলকে দিয়ে যাক পাঠালো সাইফ ফাইলটা হাতে নিয়ে ঢুকলো ওসির রুমে। ওসি বসতে বলল সাইফকে। সাইফ ফাইলটা ওসির দিকে বাড়িয়ে কিছু বলার আগে ওসি একটা খাম সাইফের দিকে এগিয়ে দিল। সাইফ খামটার দিকে তাকিয়ে বলল, এটা কি স্যার? তোমার ট্রান্সফার হয়েছে, ব্যাগপত্র গুছিয়ে নাও, চট্টগ্রাম যেতে হবে তোমার। আমার ট্রান্সফার কেন হলো স্যার? সেটা জেনে তোমার কাজ নেই, এবার আসতে পারো তুমি, আর এই ফাইল আমার কাছে থাকবে। সাইফ বেশ বুঝতে পারলো এই কাজটা সুলতান পরিবারই করেছে। ঢাকা সেনানিবাসে একটি গোপন ইউনিটে কয়েকদিন ধরে চাপা গুঞ্জন চলছে, নতুন কেউ এসেছে। বলা হয় সে এসেছে অস্ট্রেলিয়া থেকে। কেউ তাকে দেখে নাই, কেউ তার মুখোমুখি হয়নি, কেউ তার আসল নাম জানে না, তার কণ্ঠস্বর কেমন তাও বলতে পারবে না, শুধু কানাঘুষা সে ছেলে নাকি মেয়ে সেটাও অজানা। এটাও অজানা তাকে ডাকার জন্য একটা নাম হলো এজে, অ্যাজ। এখনকার নিয়ম অনুযায়ী নতুন কেউ এলে একটা মিটিং হয়, পরিচয় পর্ব হয়, তারপর তাকে ধীরে ধীরে কাজে জড়ানো হয়। কিন্তু এবার কিছুই হয়নি, শুধু বলা হয়েছে একজন এসেছে ট্রান্সফার হয়ে। হেডকোয়ার্টারের ফাইল রুমে তার ফোল্ডার, শুধু 4টি শব্দ: ট্রান্সফারড, নিড টু নো, লেভেল ওমেগা। বাকি সব ব্ল্যাকড আউট, এমনকি ইউনিট প্রধানকেও সরাসরি কিছু জানানো হয়নি। তার কাজ শুধু একটা অপারেশন স্যাফরন লোপ চালু করা এবং অপেক্ষা করা। তাকে কেউ কখনো চোখে দেখেনি, ইউনিটে যখন তখন প্রবেশ করে না, আবার যখন বেরোয় তখনও কেউ ঠিক চেনে না। অফিসের বেসমেন্ট লেভেলে গোপন একটি ঘর বরাদ্দ তার জন্য, যার দরজা বাইরে থেকে স্বচ্ছ নয়। ভেতরে কনফারেন্স টেবিলে ছাড়া কিছু চোখে পড়ে না। কাচের জানালায় যে ছায়া দেখা যায় সেটাও ধোঁয়াটে। সে কথা খুব কম বলে, যেটুকু বলে সেটাও ভারী গলায়, ঘ্যার ঘ্যার শোনা, যেন কণ্ঠের ইচ্ছাকৃত একটি পর্দা আছে যা ইলেকট্রনিক কিছু ব্যবহার করে আসল কণ্ঠ অপ্রকাশিত রাখার চেষ্টা। তার পোশাক সাধারণ, সেনাবাহিনীর চিহ্ন নেই কোথাও। হাতে সব সময় থাকে একটি কালচে চামড়ার নোটবুক, যাতে আঁকিবুকি চলে, তবে তা আসলে এনক্রিপ্টেড কোড, যা কেবল হেডকোয়ার্টার স্পেশাল ইউনিট বুঝতে পারে। তার বয়স হয়তো বেশি না, জন্মসাল দেওয়া 1995। অস্ট্রেলিয়ায় সে ছিল মাত্র 1.5 বছর। একেবারে নিঃশব্দে ঢুকে পড়েছিল অভিবাসী বাংলাদেশিদের কমিউনিটিতে, নিজের পরিচয় দিয়েছিল আন্তর্জাতিক একটি এনজিওর ফিল্ড রিসার্চার হিসেবে। বাস্তবে সে খুঁজেছিল এক মানব পাচার চক্র, যাদের মাধ্যমে বাংলাদেশি মেয়েরা পাচার হয়ে যেত অপরিচিত অন্ধকারে। মিশনটা অসম্ভব ছিল, কারণ চক্রটি ডানাগুলো বহু দেশের কূটনৈতিক ছায়ায় ঢাকা ছিল। আজ সেখানেও সিল মেরে ফিরেছে প্রমাণ তথ্য নিয়ে, তবে মেইন মাথা কে আছে সেটা ধরতে পারেনি। আজ এর জন্য ডিজিএফআইতে একটি আলাদা ছদ্মনাম তৈরি হয়েছে, দ্য সাইলেন্ট সেল। এবার সে এসেছে ঢাকায় নতুন একটি মিশনে। অ্যাজ কনফার্ম করেছে এই শহরে অভিজাত শ্রেণীর আড়ালে গড়ে উঠেছে একটি পাচার চক্র, যা আন্তর্জাতিক রুটে মেয়েদের সরবরাহ করে। মিশনটি স্পর্শকাতর, কারণ এতে জড়িত কিছু সামরিক, কিছু রাজনৈতিক ও কিছু বিদেশি সংস্থা।
এখানে তার পরিচয় কেউ জানবে না, চেহারা কেউ দেখবে না, শুধু তার ছায়া থাকবে, যেমনটা ছিল অস্ট্রেলিয়ায়। তবে এবার পরিস্থিতি আরো জটিল, কারণ এবার সে মাঠে নামছে। এখানে তার পরিচয় কেউ জানবে না, চেহারা কেউ দেখবে না, শুধু তার ছায়া থাকবে, যেমনটা ছিল অস্ট্রেলিয়ায়। তবে এবার পরিস্থিতি আরো জটিল, কারণ এবার সে মাঠে নামছে নিজের দেশের মাটিতে। এখানে ভুল করার সুযোগ নেই, কারণ প্রতিটি ভুল শুধুই তাকে বিপদে ফেলবে না, বরং প্রভাবে ফেলবে গোটা রাষ্ট্রযন্ত্রের। এখনকার চক্রগুলো অদৃশ্য কিন্তু শক্তিশালী। দিনের আলোয় তারা জাতীয় পুরস্কার পায়, রাতের আঁধারে মানুষ বিক্রি করে। ঢাকায় এজে এর আগমন ঘটেছে ঠিক গতকাল রাতেই। হেডকোয়ার্টারে সিকিউরিটির লগে রেকর্ড আছে একটি গাড়ির প্রবেশ, যার চালকের পরিচয় গোপন। রাত 9টা 35 মিনিটে সেই গাড়ি প্রবেশ করে দক্ষিণ গেট দিয়ে, তারপর বেসমেন্টে গোপন করিডর পেরিয়ে থামে সেই ঘরের সামনে, যেখানে আলো জ্বলে না, সিসিটিভি চালু থাকে না, আর দেওয়ালের কাঁচগুলো বাইরে থেকে প্রতিফলিত। এর শরীর থাকে কালো, লম্বা হুডি সহ জ্যাকেটে ঢাকা, যা তার কাঁধ থেকে নেমে এসে হাঁটুর কাছে থেকে থেমে যায়। এটি ছিল স্টাইলিশ স্যুট সেলাইয়ের জ্যাকেট, কোনো বাহিনীর লোগো বা পরিচিতি ছাড়া, যা এক্সক্লুসিভ সিক্রেট ফোর্সের সদস্যদের পোশাক। তলায় কার্গো প্যান্ট, কোমরের কাছে চাপা দেওয়া এক ক্ষুদ্র ছুরি, আর ছোট একটি সাইলেন্সার। তার জুতার শব্দ নেই, কারণ পায়ের স্পেশাল অপস বুট। মুখ ঢাকা অর্ধেক ব্ল্যাঙ্ক মাস্কে, চোখে গাঢ় সানগ্লাস, হাতে কালো গ্লাভস। এর মাঝে সে রাতে হেডকোয়ার্টারে আসে একটি এনক্রিপ্টেড কোড মেসেজ: ইউনিট 10, এনগেজড টার্গেট অ্যাট 2020 100 hours 2200 hours, 10 extra on route, no official logs, shadow exist via route, ব্রাভো। মেসেজটা পড়েই এস অ্যাজ কিছু লোককে গুলশানে পাঠিয়ে দেয় সেই 10 জন নারীকে বাঁচানোর জন্য, আর সে নিজেও যায় একা সেই গুলশানের নাইট হ্যাভেন ক্লাবে।